হ্যালো বন্ধুরা, বই মেলাতে আপনাকে স্বাগতম। আজ আমরা জেমস সি কলিন্সের গুড টু গ্রেট বইটি নিয়ে কথা বলবো। নেতৃত্বের জগতে সবচেয়ে শক্তিশালী ধারণাটি বুঝতে হলে এটি হলো লেভেল 5 লিডারশিপ। এই শব্দটি জেম কলিন্স তার গুড টু গ্রেট বইয়ে ব্যবহার করেছিলেন। তিনি অসংখ্য কোম্পানি অধ্যয়ন করে দেখেছেন যে যারা সত্যিকার অর্থে ভালো থেকে মহান হয়ে উঠেছে তাদের একটি নির্দিষ্ট ধরনের নেতা থাকে। এই নেতারা কেবল একজন সাধারণ বসের মতো আদেশদাতা ছিলেন না, তারা নম্র এবং সিদ্ধান্তমূলকও ছিলেন। অর্থাৎ তাদের ব্যক্তিগত নম্রতা এবং পেশাদার ইচ্ছাশক্তি উভয়ই ছিল। এই সমন্বয় তাদেরকে লিডার 5 নেতা করে তোলে। এখন ভাবুন, আমরা যখন সাধারণত একজন নেতা কল্পনা করি তখন কি মনে আসে? একজন আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের অধিকারী যার সাথে সকলের পরিচিত, সর্বদা মিডিয়াতে দেখা যায়, বক্তৃতা দেওয়া হয় এবং তাদের অর্জন সম্পর্কে কথা বলা হয়। কিন্তু কলিন্সের গবেষণায় একটি মোড় বেরিয়ে এসেছে। তিনি লক্ষ্য করেছেন যে সবচেয়ে সফল এবং দীর্ঘস্থায়ী কোম্পানির নেতারা এমন ছিলেন না যারা স্পটলাইট খুঁজতেন, বরং তারা শান্ত, নম্র এবং তাদের অহংকারকে অতিক্রম করেছিলেন। লিডার 5 নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল নম্রতা। এর অর্থ হলো তারা ব্যক্তিগত খ্যাতি বা নাম পিছনে ছুটছেন না। যদি কোম্পানি সফল হয় তাহলে তারা অন্যদের কৃতিত্ব দেন, তাদের দল, কর্মচারী, ভাগ্য, এমনকি বাহ্যিক পরিস্থিতিকেও। কিন্তু যদি কোম্পানি সমস্যার সম্মুখীন হয় তাহলে তারা দোষ নিজের উপর নেন। এই আচরণ বিরল, কারণ বেশিরভাগ নেতাই ভালো সময়ে নিজেদেরকে নায়ক হিসেবে উপস্থাপন করতে চান এবং খারাপ সময় অন্যদের উপর দোষ চাপাতে চান। লেভেল 5-এর নেতারা সম্পূর্ণ বিপরীত। কেবল নম্র থাকা যথেষ্ট নয়, শুধুমাত্র নম্রতার অধিকারী একজন নেতা অন্যদের হাতের পুতুল হয়ে উঠতে পারেন। অতএব লেভেল 5-এর নেতার দ্বিতীয় মূল গুণ হল একটি প্রবল পেশাদার ইচ্ছাশক্তি, একটি অটল দৃঢ় সংকল্প এবং কোম্পানিকে মহান করার জন্য একটি দৃঢ় সংকল্প। এই ব্যক্তিরা ব্যক্তিগত আরাম বা স্বল্পমেয়াদী সাফল্য ত্যাগ করে দীর্ঘমেয়াদী মহত্বের জন্য কাজ করেন। তাদের মনোযোগ সর্বদা কোম্পানির বৃদ্ধির ওপর, পর্যায়ক্রমিক পদোন্নতির ওপর নয়। আসুন ব্যাখ্যা করি। একটি ক্রিকেট দলের কল্পনা করুন। একজন সাধারণ নেতা হয়তো সর্বাধিক রান করতে এবং স্পটলাইটে থাকতে চাইতে পারেন, কিন্তু লেভেল 5-এর নেতা থাকা একজন অধিনায়ক তার নিজের ব্যাটিং রেকর্ডের চেয়ে দলকে ম্যাচ জেতা নিশ্চিত করার উপর বেশি মনোযোগ দেবেন। প্রয়োজনে সে নিজে কম জ্বলবে, কিন্তু অন্যদের চাপ দেবে যাতে দল জিততে পারে। যদি কোনো ক্ষতি হয় তাহলে সে গণমাধ্যমের কাছে স্বীকার করবে যে এটি তার দায়িত্ব। এটাই পার্থক্য। জিম কলিন্স তার গবেষণায় দেখেছেন যে যখন লেভেল 5-এর নেতাদের কোম্পানিগুলি বৃদ্ধি পায় তখন সেই বৃদ্ধিও টিকিয়ে রাখা হয়। এর অর্থ হল কোম্পানিটি কেবল 1 বা 2 বছরের জন্য জ্বলে ওঠে এবং তারপর অদৃশ্য হয়ে যায় না, বরং দীর্ঘমেয়াদে শক্তিশালী থাকে। অন্যদিকে শুধুমাত্র ক্যারিশম্যাটিক এবং অহংকার চালিত নেতাদের কোম্পানিগুলি স্বল্পমেয়াদে উজ্জ্বলভাবে জ্বলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে ব্যর্থ হয়। এখন প্রশ্ন ওঠে, এই গুণাবলী কিভাবে বিকশিত হয়? নম্রতা বিকাশ করা সহজ নয়, কারণ অহং স্বাভাবিক, কিন্তু একজন লেভেল 5-এর নেতা তাদের অহংকার নিয়ন্ত্রণ করতে শেখেন। তারা সর্বদা নিজেদেরকে কোম্পানির চেয়ে ছোট মনে করেন। তাদের কাছে তাদের নাম গুরুত্বপূর্ণ নয়, বরং প্রতিষ্ঠানের বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এবং তাদের পেশাদার ইচ্ছাশক্তির জন্য তারা একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন। আরেকটি মজার বিষয় হল, লেভেল 5-এর নেতারা অতিরিক্ত ড্রামাটিক বা গ্ল্যামারাস নন। তারা প্রায়শই সরল জীবনযাপন করেন। কলিন্স তার গবেষণায় এমন বেশ কয়েকজন নেতার উদাহরণ উদ্ধৃত করেছেন যারা কেবল তাদের বাড়িতে থাকতেন। তাদের অভিনব জীবনযাপন ছিল না, কিন্তু তাদের কোম্পানিগুলি অসাধারণ ছিল। অর্থাৎ তাদের মহত্ব তাদের ব্যক্তিগত স্টাইল বা চেহারাই ছিল না, বরং তাদের কাজ এবং সিদ্ধান্তে ছিল। এখন ভাবুন, এই ধরনের নেতার কর্মীদের ওপর কী প্রভাব পড়বে? যখন কর্মীরা দেখেন যে তাদের বস কেবল নিজেদের জন্য নয়, কোম্পানি এবং দলের জন্যও সত্যিকারের যত্নশীল, তখন তাদের সম্মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। কর্মীরা অনুপ্রাণিত থাকেন কারণ তারা জানেন যে তারা তাদের প্রচেষ্টার জন্য কৃতিত্ব পাবেন এবং যদি তারা কোনো ভুল করেন তাহলে তাদের বস তাদের রক্ষা করবেন। এটি সমগ্র প্রতিষ্ঠানের সংস্কৃতিকে বদলে দেয়। পঞ্চম স্তরের নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্ব পরিকল্পনা। এই নেতারা তাদের অবসর বা পদত্যাগের আগে নিশ্চিত করেন যে তাদের পরেও কোম্পানির বৃদ্ধি অব্যাহত থাকে। অহংকার চালিত নেতারা অনেক সময় চান যে তাদের পরে কোম্পানি ভেঙে পড়ুক, যাতে লোকেরা বলতে পারেন যে দেখো, সেই নেতাই প্রধান ছিলেন। কিন্তু পঞ্চম স্তরের নেতারা চান যে তাদের পরেও কোম্পানি শক্তিশালী থাকুক। অতএব তারা এমন সিস্টেম এবং ভবিষ্যতের নেতা তৈরি করেন যারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। এখন যদি আমরা ব্যবহারিক জীবনের দিকে তাকাই তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব স্তরে একজন নেতা, তা যা হোক ফ্যামিলিতে, শ্রেণীকক্ষে, ব্যবসায় বা অফিসে। তাই পঞ্চম স্তরের নেতৃত্ব কেবল সিইওদের জন্য নয়,
এটি আমাদের সকলের জন্য শিক্ষা। নম্রতা এবং ইচ্ছাশক্তির ভারসাম্য। আমরা যদি এটি আমাদের জীবনে অন্তর্ভুক্ত করি তাহলে আমরাও মহান হতে পারি। নম্রতা মানে আমাদের অর্জনের জন্য অতিরিক্ত গর্বিত না হওয়া, অন্যদের কৃতিত্ব দেওয়া এবং সর্বদা নিজেকে শেখার মোড়ে রাখা। পেশাদার ইচ্ছাশক্তি মানে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলি অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। আপনারা যদি আমাদের বিনামূল্যের সারাংশ উপভোগ করেন তাহলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, সদস্যপদ গ্রহণ করতে পারেন অথবা ইউপিআই এর মাধ্যমে আমাদের সমর্থন করতে পারেন। এখন আসুন সারাংশে ফিরে যাওয়া যাক। কল্পনা করুন যে এই দুটি গুণাবলী একত্রিত হয়েছিল কিনা। কাউকে থামানো কঠিন হবে। কলিন্স আরও বলেন যে অনেকেই স্বাভাবিকভাবে লেভেল 5 নেতা নন, কিন্তু সময় এবং অভিজ্ঞতার সাথে সাথে এই গুণাবলী বিকশিত করা যেতে পারে। কৃতজ্ঞতা অনুশীলন করা নম্রতা বিকাশের জন্য খুবই সহায়ক, এবং ইচ্ছাশক্তি বিকাশের জন্য আত্মশৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গির স্পষ্টতা অপরিহার্য। মানুষ প্রায়শই মনে করে যে নম্র হওয়া মানে দুর্বল হওয়া, কিন্তু লেভেল 5 নেতৃত্ব প্রমাণ করে যে সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব হল নম্রতা জড়িত, কারণ নম্রতা আপনাকে ভিত্তি করে রাখে এবং ইচ্ছাশক্তি আপনাকে এগিয়ে নিয়ে যায়। যদি আপনার কেবল ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি অহংকারী হয়ে ওঠেন, এবং যদি আপনার কেবল নম্রতা থাকে তাহলে আপনি নিষ্ক্রিয় হয়ে যান। মহত্ব তখনই আসে যখন উভয়ই ভারসাম্যপূর্ণ হয়। সুতরাং সহজ কথায়, একজন লেভেল 5 নেতা হলেন যিনি সাফল্যের জন্য অন্যদের কৃতিত্ব দেন এবং ব্যর্থতার জন্য দোষ নেন। তিনি ব্যক্তিগত খ্যাতির পিছনে ছুটেন না, কিন্তু তারা তাদের সংগঠনকে মহান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তারা ভেতরে নম্র এবং বাইরে লৌহ ইচ্ছাপ্রবণ। পরিশেষে এই নেতারা ইতিহাস তৈরি করেন, কারণ তাদের নেতৃত্ব অস্থায়ী খ্যাতির ওপর নয়, বরং স্থায়ী প্রভাবের ওপর ভিত্তি করে। তারা এমন ব্যবস্থা, সংস্কৃতি এবং মানুষ তৈরি করেন যা তাদের অনুপস্থিতিতেও বৃদ্ধি পেতে থাকে। এই কারণেই কলিন্স বলেছিলেন, লেভেল 5 লিডার ছাড়া গ্রেট কোম্পানির ভালো হওয়া সম্ভব নয়। এই ধারণাটি অধ্যয়ন করার পর আমাদের নিজেদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। আমরা কি আমাদের নিজের জীবনে লেভেল 5 লিডার হওয়ার চেষ্টা করছি? আমরা কি আমাদের অহংকার ঊর্ধ্বে ওঠে অন্যদের কৃতিত্ব দিই? আমরা কি আমাদের পরিবার, বন্ধুবান্ধব বা দলের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে ইচ্ছুক? যদি তাই হয় তাহলে আমরাও ধীরে ধীরে লেভেল 5 লিডারশিপের দিকে এগিয়ে যাচ্ছি। তাই পরের বার যখন আপনি নেতৃত্বের কথা ভাববেন, মনে রাখবেন যে মহত্ব কেবল আত্মবিশ্বাস বা সাহসিকতা থেকে আসে না, বরং নম্রতা এবং দৃঢ়তার বিরল সংমিশ্রণ থেকে আসে। এটি হলো লেভেল 5 লিডারশিপের আসল জাদু। জেম কলিন্সের গুড টু গ্রেট বইয়ের দ্বিতীয় নীতিটি খুবই আকর্ষণীয়। এরপর কি? সহজভাবে বলতে গেলে কলিন্স বলেছেন, যে কোনো কোম্পানিকে মহান করতে হলে প্রথমে সঠিক লোকদের বেছে নিতে হবে। এর অর্থ প্রথমে সিদ্ধান্ত নিতে হবে কে বাসে উঠবে, তারপর বাসটি কোথায় যাবে তা নির্ধারণ করা সহজ হবে। এখানে বাসটি কোম্পানি বা সংস্থার প্রতীক, এবং মানুষ, কর্মচারী, দলের সদস্য এবং নেতারা যাত্রী। সাধারণত মানুষ প্রথমে একটি কৌশল তৈরি করার, একটি দৃষ্টিভঙ্গি নির্ধারিত করার এবং তারপর সেই অনুযায়ী একটি দল তৈরি করার কথা ভাবে, কিন্তু কলিন্সের বিপরীত কথা বলেছেন। প্রথমে সঠিক লোক নির্বাচন করুন এবং তারপর কৌশলটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক দিকে এগিয়ে যাবে। যদি ভুল লোক বাসে থাকে, কৌশলটি যতই ভালো হোক না কেন, বাস্তবায়ন দুর্বল হবে। কিন্তু যদি সঠিক লোক বাসে থাকে, এমনকি যদি প্রথমে গন্তব্যটি স্পষ্ট নাও হয়, তারা একসাথে কাজ করে সঠিক পথ খুঁজে পেতে সক্ষম হবে। এখন ভাবুন এটি জীবনে কতটা সত্য। কল্পনা করুন আপনার একটি ক্রিকেট দল আছে। যদি আপনি ভুল খেলোয়াড়দের বেছে নেন, স্বার্থপর, অলস বা অশৃঙ্খলিত, তাহলে কোচের কৌশল যতই শক্তিশালী হোক না কেন, দলটি কখনোই জিতবে না। কিন্তু যদি আপনার সঠিক খেলোয়াড় থাকে, যাদের শৃঙ্খলা, আবেগ এবং দলবদ্ধতা রয়েছে, তারা কোচের সাথে একসাথে কাজ করে একটি পরিকল্পনা তৈরি করবে এবং জয়ের দিকে এগিয়ে যাবে। এই একই দর্শন কোম্পানিগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। তার গবেষণায় কলিন্স দেখেছেন যে ভালো থেকে বড় কোম্পানিগুলি নিয়োগ প্রক্রিয়া এবং লোক নির্বাচনকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিল। তাদের মনোযোগ কেবল কতজন লোকের প্রয়োজন ছিল তা নয়, বরং তাদের কাদের প্রয়োজন ছিল তার ওপর ছিল। মজার বিষয় হলো, এই কোম্পানিগুলি দ্রুত নিয়োগ করেনি। তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল যতক্ষণ না তারা সঠিক ব্যক্তি খুঁজে পায়, কারণ তারা জানত ভুল ব্যক্তিকে দলে ফেরানো খুবই ব্যয়বহুল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক ব্যক্তি নির্বাচন করা কেবল দক্ষতার ওপর নির্ভর করে না,
কখনো কখনো দক্ষ ব্যক্তিরাও তাদের মূল্যবোধ বা মনোভাব যদি কোম্পানির সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তারাও খারাপ হতে পারে। কলিন্স বলেন যে দক্ষতা শেখানো যেতে পারে, কিন্তু চরিত্র এবং মূল্যবোধ পরিবর্তন করা কঠিন। এই কারণেই বড় কোম্পানিগুলি প্রথমে চরিত্র এবং মূল্যবোধের ওপর নজর দেয়। কল্পনা করুন আপনার একটি বাস আছে এবং আপনি একটি দীর্ঘ যাত্রায় যাচ্ছেন। যদি বোর্ডের লোকেরা দলগতভাবে কাজ করতে বিশেষজ্ঞ, শৃঙ্খলিত এবং ইতিবাচক মনোভাব রাখে, তাহলে আপনি যাত্রা উপভোগ করবেন এবং আপনার গন্তব্যে পৌঁছাবেন। কিন্তু যদি ভুল লোকেরা দলে থাকে, ক্রমাগত লড়াই করে, দোষারোপ করে এবং অভিযোগ করে, তাহলে যাত্রাটি নষ্ট হয়ে যাবে এবং আপনি আপনার গন্তব্যেও পৌঁছাতে পারবেন না। বাস্তব জীবন এবং ব্যবসায় ঠিক এটিই ঘটে। কলিন্স আরও বলেছিলেন যে সঠিক ব্যক্তিকে দলে ভেড়ানোর আরেকটি সুবিধা রয়েছে। আপনার তাদের অনুপ্রাণিত করার দরকার নেই। সঠিক ব্যক্তিরা স্বপ্রণোদিত। তাদের আবেগ, তাদের আচরণ তাদের অনুপ্রাণিত করে। নেতার ক্রমাগত চাপ দেবার প্রয়োজন হয় না। অন্যদিকে যদি ভুল লোকেরা দলে থাকে, তাহলে নেতাকে ক্রমাগত তাদের টেনে আনুন, যা খুবই ক্লান্তিকর। এই নীতিটি কেবল ব্যবসার ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কী ধরনের লোকের সাথে সময় কাটান তা সম্পর্কে ভাবুন। যদি আপনার চারপাশে ইতিবাচক, পরিশ্রমী, দূরদৃষ্টি মানুষ থাকে, তাহলে আপনার বিকাশের মানসিকতা অটোমেটিক্যালি শক্তিশালী হবে। কিন্তু যদি আপনার চারপাশে নেতিবাচক, অলস এবং অভিযোগকারী মানুষ থাকে, তাহলে আপনিও ধীরে ধীরে এমন হয়ে যাবেন। তাহলে আমাদের ব্যক্তিগত বাসে কে আছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখন একবার যখন আপনার সঠিক লোক আছে, কি করতে হবে তা নির্ধারণ করা সহজ হয়ে যায়। অর্থাৎ একবার দল শক্তিশালী হয়ে গেলে তারা কৌশল, লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি তৈরি করতে একসাথে কাজ করতে পারে। আর যদি পরিবেশ বদলে যায়, বাজার বদলে যায় অথবা চ্যালেঞ্জ দেখা দেয়, তাহলে সঠিক মানুষরা মানিয়ে নেবে, ভুল মানুষরা তা করতে পারে না। কলিন লিখেছেন যে সঠিক মানুষদের কোম্পানিগুলো খারাপ সময়ও টিকে থাকে এবং পরে বড় হয়। এই উদাহরণটি বিবেচনা করুন। যদি আপনি একটি স্টার্টআপ শুরু করেন এবং বুদ্ধিমান এবং প্রতিশ্রুতিবদ্ধ লোক থাকে, এমনকি যদি প্রাথমিক ধারণাটি ব্যর্থ হয়, তবে তারা একটি নতুন ধারণা নিয়ে ফিরে আসবে। কিন্তু যদি দলটি দুর্বল হয়, তাহলে ব্যর্থতার পরে সবাই হতাশ হয়ে পড়বে এবং কোম্পানিটি ভেঙে পড়বে। কলিন্স আরেকটি কথা বলেছেন যে যখন সঠিক মানুষ বোর্ডে থাকে, তখন শ্রেণীবিন্যাস এবং কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। ভুল মানুষের সাথে নিয়ম এবং পর্যবেক্ষণ বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু সঠিক মানুষরা নিজেরাই দায়িত্ব নেয়। এটি একটি সুস্থ সংস্কৃতি তৈরি করে। কলিন্স তার বইতে আরেকটি ধারণাও ব্যাখ্যা করেছেন। যখন সন্দেহ হয়, নিয়োগ করবেন না, লালন পালন করতে থাকুন। এর অর্থ, যদি আপনি সঠিক ব্যক্তি খুঁজে না পান, তাড়াহুড়ো করে ভুল ব্যক্তিকে নিয়োগ করবেন না, অপেক্ষা করুন। এবং দ্বিতীয় নীতি হল, যখন আপনি জানেন যে আপনার লোকদের পরিবর্তন করতে হবে। এর অর্থ, যদি আপনি জানেন যে ভুল ব্যক্তি বাসে আছেন, তাহলে দ্রুত সিদ্ধান্ত নিন এবং তাদের পরিবর্তন করুন। দেরি করলে সমস্যা আরও খারাপ হয়। এবার আসুন আমাদের স্বাভাবিক জীবনে এটি প্রয়োগ করি। ধরুন আপনি এমন কারো বন্ধু বা অংশীদার যিনি সর্বদা নেতিবাচক, যিনি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেন, অথবা যিনি কখনো আপনাকে সমর্থন করেন না। তারা আপনার বাসের একজন খারাপ যাত্রী। এমন পরিস্থিতিতে হয় তাদের পরিবর্তন করুন অথবা তাদের বাস থেকে নামতে দিন, না হলে তারা আপনার পুরো যাত্রা নষ্ট করে দেবে। লোকেরা সব সময় তাদের সাথে কে আছে তার উপর মনোযোগ দেয়। কৌশল, পণ্য এবং পরিষেবা সব কিছুই পরে আসে। সঠিক লোক খুঁজে বের করলে যে কোনো কৌশল সফল হতে পারে। ভুল লোক খুঁজে বের করলে ব্যর্থ হবে, কৌশল যতই বিশ্বমানের হোক না কেন। এই নীতির আরেকটি মাত্রা হলো উত্তরাধিকার। যদি সঠিক লোক বাসে থাকে, তাহলে নেতৃত্বের পরিবর্তন মসৃণ হয়, কিন্তু যদি ভুল লোক বাসে থাকে, তাহলে নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে কোম্পানি ভেঙে পড়ে। এই কারণেই কলিন্স বলেছিলেন, মানুষ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নয়, সঠিক লোক। সহজ কথায়, প্রথমে কে, তারপর কি এর অর্থ, প্রথমে একটি দল তৈরি করুন, তারপর দিক নির্ধারণ করুন। সঠিক লোকেরা যে কোনো যাত্রাকে সহজ এবং সফল করতে পারে। ভুল লোকেরা সবচেয়ে সহজ যাত্রাকেও কঠিন এবং ব্যর্থ যাত্রায় পরিণত করতে পারে। এই দর্শন গ্রহণ করা ব্যবসা, পরিবার, খেলাধুলো অথবা বন্ধুত্ব প্রতিটি ক্ষেত্রেই অনিবার্য। আপনাকে সাবধানে আপনার বাস পূরণ করতে হবে, কারণ জীবনের যাত্রায় আপনি কার সাথে বসবেন তা শেষ পর্যন্ত আপনার শেষ কোথায় তা নির্ধারণ করবে। এই কলিন্স নীতি আমাদের শেখায় যে সাফল্যের আসল রহস্য কেবল ধারণা বা কৌশলের মধ্যেই নয়, বরং সঠিক মানুষের মধ্যে নিহিত।
সঠিক মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে আসে এবং ভুল মানুষ এমনকি সবচেয়ে উজ্জ্বল সিদ্ধান্তগুলিকেও নষ্ট করে দেয়। তাই যদি আপনি কোনো বড় যাত্রা শুরু করেন তাহলে প্রথমে বিবেচনা করুন কে আপনার বাসে চড়বে। জিম কলিন্সের গুড টু গ্রেট বইয়ের তৃতীয় নীতি হল কনফ্রন্ট দ্য ব্রুটাল ফ্যাক্টস। সহজ কথায় এর অর্থ হল আপনি যদি মহান হতে চান তাহলে প্রথমে বাস্তবতার মুখোমুখি হতে শিখুন। বাস্তবতা যতই কঠোর, বেদনাদায়ক বা অস্বস্তিকর হোক না কেন। সফল সংগঠন এবং নেতারা হলেন তারাই যারা অন্ধভাবে ইতিবাচক চিন্তাভাবনা করার ভান করেন না, বরং বাস্তবতাকে গ্রহণ করেন। কিন্তু একই সাথে তারা কখনো বিশ্বাস হারান না যে তারা শেষ পর্যন্ত জয়ী হবে এবং সফল হবে। সমস্যা হলো আমাদের বেশিরভাগই নৃশংস তথ্যের মুখোমুখি হতে ভয় পায়। কল্পনা করুন যদি কোনো কোম্পানি ক্রমাগত অর্থ হারাচ্ছে, তাহলে অনেক নেতাই সভায় বলবেন, চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা বাজারের নেতা হয়ে যাব। কিন্তু যদি তারা কখনো বিশ্লেষণ না করে যে কেন লোকসান হচ্ছে, কি ভুল হচ্ছে, কোন ব্যবস্থা ব্যর্থ হচ্ছে, উন্নতি কিভাবে আসবে, এই ভুলটিই অনেক কোম্পানি করে। তারা আশায় আঁকড়ে থাকে এবং অস্বস্তিকর তথ্য উপেক্ষা করে। কলিন্সের গবেষণায় দেখা গেছে যে ভালো থেকে বড় কোম্পানিগুলি নৃশংস তথ্য উপেক্ষা করে না। তারা যতই কঠিন হোক না কেন বেদনাদায়ক বাস্তবতা নিয়ে খোলাখুলি আলোচনা করে। যদি বিক্রি কমে যায় তারা খোলাখুলিভাবে স্বীকার করে যে বিক্রি কমে গেছে। যদি কোনো পণ্য বাজারে ব্যর্থ হয় তাহলে তারা খোলাখুলিভাবে স্বীকার করে যে এটি ব্যর্থ হয়েছে। কিন্তু একই সাথে এই কোম্পানিগুলি কখনো আশা হারায় না। তারা বলে, হ্যাঁ, পরিস্থিতি এখন খারাপ, তবে শেষ পর্যন্ত আমরাই জিতব এবং সফল হব। এই ভারসাম্যই তাদের শক্তিশালী করে তোলে। এই ধারণাটি একটি বাস্তব জীবনের উদাহরণ দ্বারা আরও স্পষ্ট করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর অফিসার অ্যাডমিরাল জেমস স্টকডেল ভিয়েতনাম যুদ্ধের সময় একটি শত্রু শিবিরে ৮ বছর ধরে বন্দী ছিলেন। তাকে বারবার নির্যাতন করা হয়েছিল। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এত বছর ধরে কিভাবে বেঁচে ছিলেন, তিনি বলেছিলেন যে গল্পের শেষের দিকে আমি কখনো বিশ্বাস হারাইনি, আমি কখনো সন্দেহ করিনি যে আমি কেবল বেরিয়ে আসবই না, বরং আমি জয়ী হব এবং অভিজ্ঞতাকে আমার জীবনের নির্ণায়ক ঘটনায় পরিণত করব। তবে তিনি আরও বলেছিলেন যে যারা অবাস্তব আশাবাদে বাস্ত, যেমন আমরা ক্রিসমাসের মধ্যে বেরিয়ে আসব অথবা আমরা ইস্টারের মধ্যে মুক্ত হব, তারা বেঁচে থাকতে ব্যর্থ হতেন, কারণ তাদের আশা বারবার ভেঙে যেত, যার ফলে মানসিক অবনতি ঘটত। স্টকডেল বলেছিলেন যে বেঁচে থাকার রহস্য হল বিশ্বাস বজায় রেখে নৃশংস তথ্য গ্রহণ করা। কলিন্স এটাকে স্টকডেল প্যারাডক্স বলেন এবং কনফ্রন্ট দ্য ব্রুটাল ফ্যাক্টস নীতির মূল কথা এটি, বাস্তবতা যতই কঠোর হোক না কেন এটাকে উপেক্ষা করবেন না। হ্যাঁ, বিশ্বাস। ভাবুন শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যাত্রার মাঝখানে চোখ খুলে সত্যটা দেখুন। এখন ভাবুন যদি কোনো কোম্পানি নৃশংস তথ্যের মুখোমুখি না হয় তাহলে কি হবে? কল্পনা করুন বাজারে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে এমন একটি টেলিকম কোম্পানি। যদি তার নেতারা বলেন আমাদের ব্র্যান্ড এত শক্তিশালী, মানুষ আমাদের ছেড়ে যেতে পারবে না, তাহলে এটি আত্মপ্রতারণা। বাজারের বাস্তবতা হলো মানুষ নতুন প্রযুক্তির দিকে ঝুঁকবে। নেতারা যদি এই নৃশংস সত্যটি মেনে না নেন তাহলে কোম্পানিটি ভেঙে পড়বে। কিন্তু যদি তারা মেনে নেন যে প্রযুক্তিটি পুরনো এবং তাৎক্ষণিকভাবে উন্নতিতে বিনিয়োগ করেন, তাহলে তারা টিকে থাকতে পারবেন, এমনকি বৃদ্ধিও পেতে পারেন। এই নীতিটি আমাদের ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। প্রায়শই আমরা নিজেদের সাথে সৎ থাকি না। ধরুন আমাদের একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমরা সারাদিন সময় নষ্ট করছি। নৃশংস সত্য হলো যদি আমরা কঠোর পরিশ্রম না করি তাহলে ফলাফল খারাপ হবে। কিন্তু আমরা নিজেদেরকে বলতে থাকি আমি শেষ মুহূর্তে পড়াশোনা করব এবং এটাই যথেষ্ট হবে। এটি আত্মপ্রতারণা। উন্নতি তখনই সম্ভব যখন আমরা নৃশংস তথ্য গ্রহণ করি। হ্যাঁ, আমি সময় নষ্ট করছি, আমাকে অবিলম্বে পরিবর্তন করতে হবে। কলিন্স বলেন নৃশংস তথ্যের মুখোমুখি হওয়ার জন্য এমন একটি সংস্কৃতি তৈরি করা প্রয়োজন যেখানে মানুষ স্বাধীনভাবে সত্য বলতে পারে। অনেক প্রতিষ্ঠানেরই এমন সংস্কৃতি নেই। কর্মচারীরা সত্য বলতে ভয় পান কারণ তারা ভয় পান যে বস বিরক্ত হবেন এবং নেতারা কেবল যা খুশি তাই শুনতে চান। এর পরিণতি রয়েছে, গুরুত্বপূর্ণ সমস্যাগুলি গোপন করা হয় এবং পরে প্রকাশ করা হয়। মহান প্রতিষ্ঠানগুলি এমন একটি সংস্কৃতি তৈরি করে যেখানে যে কোনো কর্মচারী খোলাখুলি সত্য বলতে পারেন। উদাহরণস্বরূপ কলিন্স তার গবেষণায় দেখেছেন যে ভালো থেকে বড় কোম্পানিগুলি নিয়মিত ময়নাতত্ত্ব সেশন পরিচালনা করে, যাকে কোনো দোষ নেই বলা হয়।
এর অর্থ হল যে কোনো সমস্যা দেখা দিলে তা প্রকাশ্যে বিশ্লেষণ করা হতো। ভুলটি কথায় হয়েছিল, সিস্টেমে কি ফাঁক রয়েছে, কিন্তু কোনো ব্যক্তির ওপর দোষ চাপানো হয়নি। এটি মানুষকে উন্মুক্ত রেখেছিল এবং তারা তথ্য গোপন করেনি। নৃশংস তথ্য গ্রহণ করা বেদনাদায়ক, তবে এটি বৃদ্ধির প্রথম পদক্ষেপ। যদি কারো অসুস্থতা থাকে এবং সত্য শুনতে ভয় পেলে পরীক্ষার জন্য ডাক্তারের কাছে না যায়, তবে অসুস্থতা আরও খারাপ হবে। কিন্তু যদি তাদের পরীক্ষা করা হয় তাহলে সত্য প্রকাশ পাবে। যদি তাদের পরীক্ষা করা হয়, কঠোর বাস্তবতা শোনে এবং চিকিৎসা শুরু করে, তাহলে তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কোম্পানি এবং জীবনেও একই যুক্তি প্রযোজ্য। কলিন্স বলেছিলেন যে নেতাদের আয়নার মতো হওয়া উচিত। যখন কোনো সমস্যা দেখা দেয় তখন তাদের প্রথমে নিজের দিকে তাকানো উচিত এবং কি ভুল হয়েছে তা স্বীকার করা উচিত, এবং তারপরে জানালার মতো কাজ করা উচিত। সফলতা অর্জনের সময় তাদের বাইরের দিকে তাকানো উচিত এবং অন্যদের কৃতিত্ব দেওয়া উচিত। নৃশংস তথ্যের মুখোমুখি হতে হলে একজন নেতার অহংকার খুব কম হওয়া উচিত। একজন অহংকারী নেতা কঠোর সত্য শুনতে চান না, কিন্তু একজন নম্র নেতা সর্বদা সত্যকে অগ্রাধিকার দেন। আরেকটি বিষয়, নৃশংস তথ্যের মুখোমুখি হওয়ার অর্থ সর্বদা নেতিবাচক থাকা নয়। এর অর্থ হল স্পষ্ট দৃষ্টিভঙ্গির, বাস্তবতা এবং অটল বিশ্বাস থাকা। এর অর্থ হল স্থল বাস্তবতা স্পষ্টভাবে দেখা, তবুও আপনার চূড়ান্ত দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস বজায় রাখা। এটি স্টকডেল প্যারাডক্স। যদি আপনি কেবল বাস্তবতা দেখেন এবং বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন। যদি আপনার কেবল বিশ্বাস থাকে এবং বাস্তবতাকে উপেক্ষা করেন, তাহলে আপনি কল্পনায় বেঁচে থাকবেন। উভয়েরই ভারসাম্য প্রয়োজন। ব্যক্তিগত স্তরে চিন্তা করুন। ধরুন, একজন শিক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। নৃশংস সত্য হল প্রতিযোগিতা খুবই কঠিন এবং লক্ষ লক্ষ শিক্ষার্থী উপস্থিত হয়। যদি তারা এই সত্যটিকে উপেক্ষা করে এবং মনে করে যে ভাগ্য করবে, তাহলে তারা ব্যর্থ হবে। কিন্তু যদি তারা সত্যগুলো মেনে নেয় এবং বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং কৌশলের মাধ্যমে সফলতা সম্ভব, তাহলে তাদের সম্ভাবনা বৃদ্ধি পায়। একই নীতি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। বাজার প্রতিযোগিতা কঠিন, অর্থনীতি পরিবর্তিত হচ্ছে এবং গ্রাহকের চাহিদা পরিবর্তন হচ্ছে। এগুলো সবই কঠোর বাস্তবতা। মহান কোম্পানিগুলো খোলাখুলিভাবে এই সত্যগুলো গ্রহণ করে এবং মানিয়ে নেয়। দুর্বল কোম্পানিগুলো এগুলো উপেক্ষা করে এবং ভেঙে পড়ে। তাই সহজ ভাষায় কনফ্রন্ট দ্য ব্রুটাল ফ্যাক্টস মানে স্থল বাস্তবতা থেকে পালিয়ে যেও না। যতই বেদনাদায়ক হোক না কেন, চোখের চোখে তাকাও। তারপর সেই বাস্তবতার উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নাও, এই বিশ্বাস বজায় রেখে যে তুমি শেষ পর্যন্ত জয়ী হবে। এই ভারসাম্যই মহানতার পথ। জিম কলিন্সের বই গুড টু গ্রেটের 4 নম্বর নীতি হল হেজহগ ধারণা। নামটি একটু মজার শোনাচ্ছে। হেজহগ মানে সেই ছোট কাঁটাওয়ালা প্রাণী, কিন্তু এই ধারণার অর্থ খুবই গভীর। কলিন্স বলেন যে মহান কোম্পানিগুলো জানে কিভাবে একটি জটিল পৃথিবীকে সরল করতে হয়। তিনি জিনিসগুলোকে অনেক দিকে ছড়িয়ে শক্তি নষ্ট করেন না, বরং একটি স্পষ্ট এবং সরল ফোকাসের উপর মনোনিবেশ করেন। হেজহগ ধারণাটি মূলত একটি কাঠামো, যা দীর্ঘমেয়াদী সফলতা অর্জনের জন্য কোনো কোম্পানি বা ব্যক্তির কী বিষয়ে মনোনিবেশ করা উচিত তার রূপরেখা দেয়। এখন প্রশ্ন হল, হেজহগের সাথে এর কী সম্পর্ক? কলিন্স একটি পুরনো গ্রিক দৃষ্টান্ত ব্যবহার করেছেন, যেখানে বলা হয়েছে যে শিয়াল অনেক কিছু জানে, কিন্তু হেজহগ একটা বড় জিনিস জানে। শিয়াল বুদ্ধিমান এবং বিভিন্ন উপায়ে হেজহগকে ধরার চেষ্টা করে, কখনো শর্টকাট, কখনো ধূর্ততা, কখনো কৌশল। কিন্তু হেজহগ জানে শুধু একটা জিনিস, যে বিপদ দেখতে না দেখতেই নিজেকে একটি বলের মতো করে তোলা এবং তার কাঁটা খাড়া করা। শিয়াল যতই চেষ্টা করুক না কেন, সে অলওয়েজ পালায়। হেজহগ তার একক কৌশলের ওপর মনোনিবেশ করে এবং সেই কৌশলটি বিজয়ের দিকে নিয়ে যায়। কলিন্স বলেন যে মহান কোম্পানিগুলো এমনই হয়। তারা সবকিছু করার চেষ্টা করে না, তারা সরলীকরণ করে এবং একটি স্পষ্ট ক্ষেত্র বেছে নেয় যেখানে মনোযোগ দেওয়া যায়। তারা বিশ্বমানের কোম্পানিতে পরিণত হতে পারে, যেখানে গড়পড়তা কোম্পানিগুলি শিয়ালের মতো। কখনো কখনো তারা এক জিনিস চেষ্টা করে, কখনো কখনো অন্য। কখনো কখনো তারা বাজারের প্রবণতা অনুসরণ করে, কখনো কখনো তারা প্রতিযোগীদের অনুকরণ করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তারা মহানতা অর্জন করতে ব্যর্থ হয়। এখন হ্যাচব্যাক ধারণাটি বুঝতে কলিন্স 3টি বৃত্তের একটি কাঠামো প্রদান করেছেন। এটি 3টি প্রশ্নের উপর ভিত্তি করে। প্রথমটি হল, আপনি কি বিষয়ে বিশ্বের সেরা হতে পারেন? এই প্রশ্নটি আপনি কি বিষয়ে ভালো তা নিয়ে নয়, বরং আপনি কি বিষয়ে সেরা হতে পারেন তা নিয়ে।
উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানি বিশ্বাস করে যে তারা গ্রাহক পরিষেবায় বিশ্বমানের হতে পারে, তবে তাদের সেই দিকে মনোনিবেশ করা উচিত। কিন্তু যদি কোনো কোম্পানি গড়পড়তা উৎপাদন করে, তবে এটি ধরে নেওয়া ভুল হবে যে এটি বিশ্বমানের হতে পারে। আত্মসততা অপরিহার্য। দ্বিতীয় বৃত্তটি হল আপনার অর্থনৈতিক ইঞ্জিনকে কি চালিত করে। এর অর্থ হল আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি কি চালিত করে। সহজ ভাষায়, কোন বিষয়গুলি আপনার আয় এবং মুনাফা নির্ধারণ করে। কিছু কোম্পানির জন্য এটি গ্রাহকের চেয়ে লাভ, অন্যদের জন্য এটি পণ্যের চেয়ে লাভ বা অঞ্চলের চেয়ে লাভ। মহান কোম্পানিগুলি স্পষ্টভাবে বুঝতে পারে যে তাদের অর্থনৈতিক ইঞ্জিনকে কি চালিত করে। তৃতীয় বৃত্ত হল সেই জিনিস যা সম্পর্কে তুমি গভীরভাবে আগ্রহী, অর্থাৎ যে জিনিসটি তোমার ভেতরে আগুন জ্বালায়, যে জিনিসটি তোমাকে আনন্দ এবং উত্তেজনা এনে দেয়। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি এমন কিছুতে জড়িত হয় যার প্রতি তাদের কোনো মন নেই, তাহলে তারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। আবেগ হল সেই জ্বালানি যা যে কোনো দৃষ্টিভঙ্গিকে টিকিয়ে রাখে। কলিন্স বলেন যে মহত্ব তখনই আসে যখন এই তিনটি বৃত্ত একে অপরের সাথে ছেদ করে। অর্থাৎ, তুমি যে জিনিসটি সবচেয়ে ভালো করো, যে জিনিসটি তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করে, এবং যে জিনিসটি তোমার আবেগের সাথে সংযুক্ত। যদি এই তিনটি একত্রিত হয়, তাহলে সেটাই তোমার মাথা ব্যথার কারণ। এবং একবার এই স্পষ্টতা অর্জন করা হয়ে গেলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে যায়। আসুন একটি উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। একটি ছোট স্কুলের কল্পনা করুন। যদি এটি বিশ্বাস করে যে এটি সামগ্রিক শিশু বিকাশে বিশ্বের সেরা হতে পারে, এর অর্থনৈতিক ইঞ্জিন টিউশন ফি এবং পিতামাতার সন্তুষ্টি দ্বারা চালিত হয়, এবং শিক্ষক এবং কর্মীরা শিশুদের মূল্যবোধ এবং দক্ষতা শেখানোর প্রতি আগ্রহী হন, তাহলে এটিই হবে তাদের হেজহগ ধারণা। এখন তাদের কোডিং ক্লাস অফার করা, রোবোটিক্সে প্রতিযোগিতা করা, নাকি কেবল পরীক্ষার ফলাফলের পিছনে ছুটতে হবে তা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তাদের লক্ষ্য হবে সামগ্রিক উন্নয়ন, এবং সেখানেই তারা মহান হতে পারে। ভারতীয় ক্রিকেট থেকে আরেকটি উদাহরণ নিন। MS ধোনি যখন অধিনায়ক ছিলেন, তখন তার স্পষ্ট আবেগ ছিল দলকে জয়ের দিকে নিয়ে যাওয়া এবং তরুণদের গড়ে তোলা। ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক ইঞ্জিন জয় এবং জনপ্রিয়তা দ্বারা চালিত হতো, এবং ধোনি জানতেন যে নেতৃত্ব এবং ফিনিশিং দক্ষতার মাধ্যমেই তিনি সেরা হতে পারেন। এটি ছিল তার হেজহগ ধারণা। তিনি প্রতিবার একই সূত্র ব্যবহার করতেন: ঠান্ডা মন, সঠিক সিদ্ধান্ত এবং শেষ রেখা পর্যন্ত অধ্যাবসায়। এবং এই ধারাবাহিকতা তাকে এবং তার দলকে দুর্দান্ত করে তুলেছিল। এখন সংস্থাগুলি সমস্যার সম্মুখীন হয় যখন হেজহগের মতো মনোযোগ দেওয়ার পরিবর্তে তারা শিয়াল, কখনো কখনো একটি নতুন বাজার, একটি নতুন পণ্য বা একটি প্রতিযোগীর অনুকপি সবকিছু চেষ্টা করতে শুরু করে। ফলাফল হলো যে তারা কোনো কিছুতে সেরা হতে পারে না, তাদের অর্থনৈতিক ইঞ্জিন স্থিতিশীল থাকে এবং তাদের কর্মীদের আবেগ টিকিয়ে রাখা হয় না। কলিন্স বলেন যে হেজহগ ধারণাটি খুঁজে পাওয়া সহজ নয়, এর জন্য নিষ্ঠুর সততা প্রয়োজন। অনেক কোম্পানি ধরে নেয় যে তারা সবকিছুতে সেরা হতে পারে, কিন্তু বাস্তবে এটি তা নয়। অতএব প্রথমে স্পষ্টতা অর্জন করা গুরুত্বপূর্ণ যে আপনি কোন ক্ষেত্রে সত্যিকার অর্থে দক্ষতা অর্জন করতে পারেন এবং কোন ক্ষেত্রে পারেন না। এখন আপনি এই নীতিটি আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারেন। কল্পনা করুন আপনি একটি ক্যারিয়ার বেছে নিচ্ছেন। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কোন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারি। দ্বিতীয়ত, আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি কি চালিত করবে। তৃতীয়ত, আমার আবেগ কোথায়। উদাহরণস্বরূপ, যদি কেউ শিক্ষকতায় প্রতি আগ্রহী হয়, তার শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকে এবং তাদের অর্থনৈতিক ইঞ্জিন টিউটরিং বা শিক্ষা ব্যবসা দ্বারা চালিত হতে পারে, তাহলে তাদের হেজহগ ধারণাটি শিক্ষকতা হতে পারে। যদি একই ব্যক্তি কেবল অর্থের জন্য একটি আইটি চাকরি বেছে নেয় কিন্তু আবেগের অভাব থাকে, তাহলে তারা দীর্ঘমেয়াদে হতাশ হয়ে পড়বেন। স্পষ্টতা মহানতার সবচেয়ে বড় শক্তি। হেজহগ ধারণা আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। প্রতিযোগীরা চটকদার কাস্তা কৌশল নিয়ে আসে, কিন্তু যদি আপনার হেজহগ স্পষ্টতা শক্তিশালী হয়, তাহলে আপনি অবিচল থাকেন। আপনি আপনার সহজ কিন্তু শক্তিশালী দিকে অবিচলভাবে এগিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, হেজহগ ধারণাটি রাতারাতি আবির্ভূত হয় না। কলিন্স লিখেছেন যে এটি আবিষ্কার করতে কোম্পানিগুলির বছরের পর বছর সময় লাগে। এই প্রক্রিয়াটি প্রশ্ন জিজ্ঞাসা করা, নিষ্ঠুর তথ্যের সম্মুখীন হওয়া এবং ক্রমাগত চিন্তাভাবনার মধ্য দিয়ে বিকশিত হয়। নেতাদের এই তিনটি বৃত্ত বারবার ঘুরে দেখতে হয়, যতক্ষণ না তারা একটি স্পষ্ট ছেদ খুঁজে পান।
এখন কল্পনা করুন আমরা যদি আমাদের জীবনে এই নীতিটি গ্রহণ করি তাহলে এটি কতটা শক্তিশালী হবে। আমরা প্রায় সব কিছু চেষ্টা করি, এটি শিখুন, এটি করুন, কেরিয়ার পরিবর্তন করুন, একটি নতুন স্টার্ট আপ শুরু করুন। কিন্তু যদি আমরা আমাদের নিজস্ব হেজহগ ধারণাটি খুঁজে পাই তাহলে জীবন সরলীকৃত হয়ে যাবে। আমরা কোথায় মনোযোগ দিতে হবে এবং বাকিগুলো উপেক্ষা করতে হবে তা জানতে পারব। সহজিক শব্দে হেজহগ ধারণাটি আমাদের শেখায় সব কিছু হওয়ার চেষ্টা করো না, কেবল আপনার শক্তি, আপনার আবেগ এবং আপনার অর্থনৈতিক ইঞ্জিনের ছেদস্থলে থাকা একটা জিনিসের সেরা হওয়ার উপর মনোনিবেশ করুন। এটি দীর্ঘমেয়াদী মহানতার পথ। জিম কলিন্সের গুড ফ্রম গুড টু গ্রেটের পঞ্চম নীতি হল ডিসিপ্লিনের কালচার। এটা বুঝুন, যদি কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী সাফল্য চায় তাহলে তাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই শৃঙ্খলার সাথে কাজ করবে। কিন্তু এখানে শৃঙ্খলা বলতে বিরক্তিকর নিয়ম বা ভারী আমলাতন্ত্র বোঝায় না। এটি স্বদায়িত্ব থেকে আসা শৃঙ্খলা, অর্থাৎ প্রতিটি ব্যক্তি বুঝতে পারে যে তাদের কি করতে হবে, কেন তাদের এটি করতে হবে এবং কিভাবে তাদের এটি করতে হবে। এখন বিবেচনা করুন, যে কোনো সংস্থার শক্তি কেবল কৌশল বা সম্পদ থেকে আসে না, আসল শক্তি ধারাবাহিকতা থেকে আসে। এবং ধারাবাহিকতা তখনই সম্ভব যখন নেতৃত্ব থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত প্রতিটি স্তরে শৃঙ্খলা থাকে। শৃঙ্খলা মানে সঠিক সময়ে, সঠিক উপায় এবং শর্টকাট না নিয়ে আপনার কাজ করা। এটি কোম্পানিগুলিকে অস্থায়ী সাফল্য থেকে স্থায়ী মহত্বে উন্নীত করে। কলিন্স বলেছেন যে অনেক কোম্পানি ব্যর্থ হয় কারণ তাদের হয় কোনো শৃঙ্খলা নেই অথবা অতিরিক্ত আমলাতন্ত্র নেই। শৃঙ্খলাবিহীন কোম্পানিগুলিতে লোকেরা যা খুশি তাই করে, কোনো জবাবদিহিতা নেই, সবাই নিয়ম ভঙ্গ করে এবং অন্যদের দোষারোপ করে। অন্যদিকে অতিরিক্ত আমলাতান্ত্রিক কোম্পানিগুলিতে এত বেশি নিয়ম এবং অনুমোদন থাকে যে সৃজনশীলতা এবং গতি রোধ করা হয়। বড় কোম্পানিগুলোর রহস্য হল তাদের শৃঙ্খলার সংস্কৃতি আছে। এর মানে হলো মানুষ তাদের সৃজনশীলতা ব্যবহারের জন্য যথেষ্ট স্বাধীনতা রাখে, কিন্তু পূর্ণ শৃঙ্খলার সাথে তাদের কাজ সম্পাদনের জন্য যথেষ্ট দায়িত্বও থাকে। এখন ভাবুন, যদি একটি ক্রিকেট দলে শৃঙ্খলা না থাকে তাহলে কি হতো? কোনো খেলোয়াড় সময়মতো অনুশীলনে আসতো না, কেউ ফিটনেস বজায় রাখত না, কেউ কোচের কথা শুনত না। ফলাফল স্পষ্ট, দল হেরে যেত। অন্যদিকে যদি সবকিছুর উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকত, উদাহরণস্বরূপ যদি খেলোয়াড়দের প্রতিটি রানের জন্য কোচের কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে তারা চাপ অনুভব করবে এবং ভালো পারফর্ম করতে পারবে না। সেরা দল হলো সেই সব যেখানে খেলোয়াড়রা শৃঙ্খলার সাথে অনুশীলন করে এবং নিয়ম মেনে চলে, কিন্তু মাঠে তাদের নিজেদের সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট আস্থা এবং স্বাধীনতা দেওয়া হয়। এই ভারসাম্য হলো শৃঙ্খলার সংস্কৃতি। বড় কোম্পানিগুলো প্রথমে এই সংস্কৃতি গড়ে তোলার জন্য সঠিক লোক নির্বাচন করে। যদি সঠিক লোক থাকে তাহলে শৃঙ্খলা স্বাভাবিক হয়ে ওঠে। যদি ভুল লোক থাকে তাহলে তারা হয় বিশৃঙ্খলা তৈরি করবে অথবা তাদের নিয়ন্ত্রণ করার জন্য শত শত নিয়ম তৈরি করতে হবে। কলিন্স বলেছেন, যখন আপনি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করেন তখন আপনার কর্তৃত্বের প্রয়োজন হয় না। যখন আপনার চিন্তাভাবনা সুশৃঙ্খল থাকে তখন আপনার আমলাতন্ত্রের প্রয়োজন হয় না। যখন আপনার কর্ম সুশৃঙ্খল থাকে তখন আপনার অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। এর অর্থ হল, যখন লোকেরা দায়িত্ব নেয় এবং সুশৃঙ্খলভাবে কাজ করে তখন নেতাদের বারবার তাদের পর্যবেক্ষণ করার প্রয়োজন হয় না। নিয়ম লিখে কর্মীদের চাপ দেওয়ার পরিবর্তে তারা অনুপ্রাণিত থাকে এবং তাদের কাজকে গুরুত্ব সহকারে নেয়। হেজহগ ধারণার সাথেও শৃঙ্খলার একটি সংযোগ রয়েছে। ধরুন একটি কোম্পানি তার হেজহগ ধারণাটি আবিষ্কার করেছে, অর্থাৎ 3টি বৃত্তের ছেদ। আমরা কিসে বিশ্বে সেরা হতে পারি, কিসে আমাদের অর্থনৈতিক ইঞ্জিনকে চালিত করে এবং আমরা কিসের প্রতি গভীরভাবে আগ্রহী। শৃঙ্খলার অর্থ হল কোম্পানিটি সেই ধারণার উপর লেজার ফোকাস বজায় রাখে। প্রতিটি প্রকল্প, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি বিনিয়োগ সেই দৃষ্টিকোণ থেকে দেখা হয়। যদি কোনো সুযোগ খুব আকর্ষণীয় মনে হয় কিন্তু হেজহগ ধারণার বাইরে পড়ে, একটি শৃঙ্খলাবদ্ধ কোম্পানি তা প্রত্যাখ্যান করে। গড়পড়তা কোম্পানিগুলি বিভ্রান্তিতে আটকে যায়, কিন্তু শৃঙ্খলাবদ্ধ কোম্পানিগুলি অধ্যবসী হয়। উদাহরণ দিয়ে এটি বুঝুন। কল্পনা করুন একটি রেস্তোরাঁ। এর হেজহগ ধারণাটি শহরের সেরা খাঁটি ভারতীয় খাবার। এখন এটির বার্গার এবং পিৎজা বিক্রি করারও সুযোগ আছে। স্বল্পমেয়াদী লাভের প্রলোভন প্রবল। কিন্তু যদি একটি রেস্তোরাঁ শৃঙ্খলাবদ্ধ হয় তবে এটি তার দৃষ্টিভঙ্গির উপর মনোযোগী হবে এবং বলবে, আমরা বার্গারে সেরা হতে পারি না, আমাদের আবেগ নেই এবং এটি আমাদের অর্থনৈতিক ইঞ্জিনকে দুর্বল করে দেবে। তো না, এটা সুশৃঙ্খল সিদ্ধান্ত গ্রহণ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ। অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান যে আপনার কেমন লেগেছে। আর শেষ পর্যন্ত সারাংশ শোনার জন্য ধন্যবাদ।